স্যার করোনা ভাইরাস সম্পর্কে দিয়েছে। বলো না, প্রশ্ন বলো কি কোভিড। স্যার প্রথমে একটা উদ্দীপক দিয়া সৃজনশীল দিয়ে দিছে আর কি। তাই স্যার দিছে কোভিড-19 এর কারণে রনির স্কুল কোভিড-19 এর কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন। স্যার ক নাম্বার প্রশ্ন দিছে সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বুঝো? তার খ দিছে সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও। গ দিছে রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবকমূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। স্যার আর গ দিছে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কি ধরনের প্রভাব বিস্তার করেছে তা ব্যাখ্যা করো। গুড, চমৎকার। তোমরা লিখতে পারবো নি? জি স্যার পারবো ইনশাআল্লাহ। স্যার এখানে গ নাম্বারে বিজ্ঞানের কিছু কথা উল্লেখ করে দিছে স্যার, অর্থাৎ বিজ্ঞানের কথা আসবে। আর স্যার গ যেটা স্যার ওখানে তথ্য প্রযুক্তির কথা বলছে। আসলে তো কোভিডে তথ্য প্রযুক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে তোমার ডাক্তার দেখানো, তারপরে যোগাযোগ ব্যবস্থাটা। হ্যাঁ, একটা মানুষ এখন আমাদের কিন্তু অবস্থা এমন হয়ে গেছে প্রথম দিকটা যে একটা লোকের করোনা ভাইরাস হয়েছে তো গ্রামে আর মানে সব ডারে লকডাউন করে, এবং ইভেন কি ওই বাড়ির আশেপাশে পর্যন্ত কেউ যায় না। যাচ্ছে কেউ যদি না যায়, যে ভদ্রলোকটার করোনা রোগ হয়েছে সে খাওয়া দাওয়া করবে কি, সে ওষুধ খাইবো কি, সে বাঁচবো কি, তারে মরলে মাটি দিব কিভাবে, এই ধরনের কোনো কিছু করে নাই। কিন্তু লোকজন কিন্তু ভয় পাইছে, প্রচন্ড ভয় পাইছে, এবং এই ভয় পাওয়াতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা কিন্তু আসলে এই ইয়ারটা কিন্তু রিকভার করছে কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির সাহায্যে কিন্তু আমরা মোটামুটি তার সাথে কমিউনিকেশন করতে পারি, ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি, ওই ডাক্তার প্রেসক্রিপশন দিলে সেই প্রেসক্রিপশনের তাকে ওষুধ দিতে পারি, তার খাবার ঠিক মতন চালাই দিতে পারি, এবং তার খাবার কি খাবার খেতে হবে সে বাবারও নির্দেশনা পেতে পারে ডাক্তারদের কাছে। তো কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করছে আমাদের এখন বর্তমান তথ্য প্রযুক্তি। এবং এই রোগটা কিভাবে ছড়ায় এবং এটার কারণ কি এটা কিন্তু আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানছি। এখন মনে করো যদি বাংলাদেশে এটা প্রথম ঢুকে যেত আর আমরা যদি খোঁজ খবর না জানতাম, আর এটার যদি তথ্য মানে এটা কিভাবে আসছে, কেমনে ছড়ায়, এগুলো যদি না জানতে পারতাম, তাহলে আমাদের অবস্থা কি হলো একটু কিছু ইমাজিন করতে পারতেছো? আমরা কিন্তু তথ্য প্রযুক্তির কারণে এটা দ্রুত জানতে পারছি যে এটা একটা ছোঁয়াচে রোগ, তার থেকে দূরে থাকতে হবে এবং তাকে চিকিৎসা করাতে হবে। এবং আমরা যে সামাজিক দূরত্ব বলি বা শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব বলাটা আসলে কতটুকু সমীচীন আমার কাছে মনে হয় না। শারীরিক দূরত্ব 3 ফিট দূর, আর যদি অসুস্থ রোগী থাকে তাহলে 6 ফিট। অসুস্থ রোগী থেকে 6 ফিট দূরে, আর সুস্থ রোগ থেকে 3 ফিট দূরে থাকতে হবে। এবং যে কোনো জায়গায় গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, এবং হাত সবসময় তোমার কিছুক্ষণ পর পরে 20 মিনিট 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, তারপরে 20 সেকেন্ড হাত ধুতে হবে, এবং হ্যান্ডে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তারপরে হাঁচি কিভাবে দিতে হবে, এই নিয়ম কানুন গুলা কিন্তু আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারতেছি নাকি? স্যার আবার বর্তমানে স্যার তথ্য প্রযুক্তির সাহায্যে স্যার আমরা স্যার কোভিড আছে কিনা স্যার কিছু তথ্য দিলে স্যার হ্যাঁ চমৎকার। এখন অনেকগুলো অ্যাপসও নামছে এই ধরনের। তো কাজে এটা আমাদের অনেক মানে তোমরা কোনো বই টুয়ে সাহায্য না নিয়ে তোমরা ডাইরেক্ট তোমাদের মন মতো করে লেখা শুরু করে দাও, একদম নিজের মতো করে লেখো। বর্তমানের কাহিনীর সাথে তুলনা করে, বাস্তবিকের সাথে তুলনা করে, উদ্দীপকের সাথে মিলাও, নিজে কল্পনা করে উদ্দীপকের সাথে মিলাও আর লেখো, একটা নিজ মতো করে লেখো। কোনো হ্যাঁ বলো। স্যার বলছি লেখছি, অনেক সহজ প্রশ্ন এসেছে। হ্যাঁ সহজ করে লেখবা তোমরা। এবং এটা এই সাম্প্রতিক প্রশ্ন দেওয়াটাই কিন্তু আসলে অ্যাসাইনমেন্টের আমি মনে করি ভালো অ্যাসাইনমেন্ট হয়েছে।
কারণ সাম্প্রতিক জিনিসই দেওয়া উচিত অ্যাসাইনমেন্টের, এবং চিন্তন দক্ষতা যাতে বাড়ে এই দৌড়ের প্রশ্নই দেওয়া উচিত। সেই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট গুলা মোটামুটি ভালো দক্ষতার পরিচয় দিতেছে আমি মনে করি। আচ্ছা ঠিক আছে, আমাদের যেহেতু পাঠ্যপুস্তকের আমরা পাঠে শুরু করে দিই। হ্যাঁ জি স্যার। বললাম না নাকি? খুব ভালো করে লক্ষ্য করো এবং বলো উপরের চিত্র দুইটির সাথে নিচের চিত্রটি কোন ধরনের পার্থক্য আছে। একটু খেয়াল করো, উপরের দুইটা ছবি দেখো এবং নিচের ছবিগুলো দেখো। আমাদের এলাকায় নিচের ছবিটা কেউ দেখছো? নিচের ছবিটা কি করে একটু বলো তো দেখি। স্যার আগের দিনে মানুষেরা স্যার কাপড় বুনতেছে হাত দিয়ে। গুড, চমৎকার। স্যার এখন রয়েছে বর্তমানে স্যার প্রযুক্তির সাহায্যে যেটা করতেছে। এক্সিলেন্ট। উপরের ছবি যেমন প্রথমে দ্বিতীয় ছবিটা গার্মেন্টস এর, এবং প্রথম ছবিটা কিসের? ফ্যাক্টরি নাকি? সুতা বা কাপড়ের ফ্যাক্টরি। জি স্যার। গুড। তার মানে অনেক পার্থক্য আমরা বুঝতে পারছি নাকি? কোন ধরনের? উপরের চিত্র দুটিতে পাট ও গার্মেন্টস ফ্যাক্টরি যা বৃহৎ শিল্প, কিন্তু নিচের চিত্রটিতে তাঁত ফ্যাক্টরি যা ক্ষুদ্র শিল্প বোঝানো হয়েছে। যাক, আমরা একটা বুঝতে পারছি, কিন্তু আরেকটা থিম চলে আসছে আমাদের। আমিও তোমাদের সাথে একমত যে তোমরা যেভাবে বলছো তোমাদেরটা উত্তরটাও কারেক্ট, এবং এখন যে জিনিসটা আছে, যে থিমটা আছে সেটাও কিন্তু কারেক্ট। নিচের যে শিল্পটা সেটা কিন্তু একদম ছোট আকারেরই হয়, এবং ঘরোয়া পদ্ধতিতে, মানে একজন হয়তো কর্তা, সে হয়তো তাঁত বুনে এবং সেই তাঁত, জি স্যার, অনেক সময় লাগে। জি, সে বিক্রি করে, আর উপরটা হয়তো বৃহৎ আকারের। ছবি দেখে বুঝতেছো যে কত শত শত কর্মী সেখানে কাজ করতেছে। বৃহৎ শিল্পের আরেক নাম কি বলতে পারো? বলো তো। বলতে পারবা? স্যার আপনি বলেন, সেটা সঠিক জানি না। প্রধান শিল্প। আমরা যদি বলি বাংলাদেশের যে আমাদের বইয়ের টপিক্সের সাথে মিলে, যে আজকের যে টপিক্স আছে, আচ্ছা যাক আমরা আরো যাব পরে। প্রধান শিল্প, প্রধান শিল্প। বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হচ্ছে শিল্প। মোট অভ্যন্তরীণ উৎপাদনের অর্থাৎ জিডিপি এ খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশি ও বিদেশি উদ্যোক্তারা ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। বাংলাদেশের আর্থসামাজিক জীবনে যার ব্যাপক প্রভাব পড়েছে, এর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব নিচের কথাগুলা। এই শেষে আমরা এই শিক্ষাগুলো অর্জন করবো। একটু করে দেখো, রিলেটেড যে পাট শিল্প বর্ণনা করতে পারবো, বস্ত্র শিল্পে বর্ণনা করতে পারবো, চিনি শিল্পের বর্ণনা করতে পারবো, এবং পোশাক শিল্পের বর্ণনা করতে পারবো। একটু খেয়াল করতে, ছবিটা একটু এর চিহ্ন দিয়ে দেওয়া আছে। জি স্যার। স্যার প্রথমে গাছ থেকে স্যার পাট থেকে স্যার যেটা স্যার পানিতে রাখলে স্যার 10-15 দিন পরে স্যার একটা আসে স্যার, ওইটা তারপর ওইটা থেকে স্যার আবার ইয়া বানাইছে আর কি। আচ্ছা, গুড, চমৎকার। থেকে পাটজাত দ্রব্য প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়া। তো এই হচ্ছে, এইটা কোন শিল্পের এই চিত্রটা? শিল্পের। বিশ্বের সবচেয়ে বড় পাটকলের নাম কি বলো তো দেখি। এটা অবজেক্টিভ প্রশ্ন অথবা জ্ঞানমূলক প্রশ্ন। পাটকল স্যার পাট।
নারায়ণগঞ্জের আদমজী পাটকল যা 1951 সালে প্রতিষ্ঠিত 51 সালের প্রতিষ্ঠার মাধ্যমে পাটকলের যাত্রা শুরু হয়। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাটকল। 1951 সালে নারায়ণগঞ্জের আদমজী পাটকল প্রতিষ্ঠার মাধ্যমে পাট শিল্পের যাত্রা শুরু হয়। এই দেশে এক সময় প্রধান অর্থকরী ফসল ছিল পাট। পাট বিক্রি করে কৃষক তার পরিবারের টাকার চাহিদা পূরণ করত। বর্তমানে 76টি পাটকল আছে। বর্তমানে কয়টি পাটকল আছে? কয়টি পাটকল আছে? 76টি। গুড। এক সময় পাটকলগুলো শুধু পাটের বস্তা স্যার উৎপাদন, 76টি। হ্যাঁ, এক সময় পাটের কলগুলো শুধুমাত্র পাটের বস্ত্র উৎপাদন করত, দুঃখিত, বস্তা উৎপাদন করত। এখন পাট দিয়ে নানা পণ্য সামগ্রী উৎপাদন সম্ভাবনা তৈরি হয়েছে, ভবিষ্যতে আরো হবে। বাংলাদেশে 2009 এবং 2010 অর্থ বছরে পাট সামগ্রী বিক্রি করে 32 কোটি মার্কিন ডলার আয় করেছে। তারে 2009 এবং 2010 অর্থ বছরে পাটজাত দ্রব্য বিক্রি করে 32 কোটি মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। এক সময় কৃষকের প্রধান অর্থকরী ফসল পাট। পাটকলের সংখ্যা কত? কিন্তু বলেছি কত? 76টি। গুড। এই প্রশ্নটা আবার আসছে। শুধু বস্তা বানাইতো পাটে, যে পাটের বস্তা, কিন্তু এখন আরো অনেক কিছু বানায়, সব পাটের জিনিস। এর মধ্যে কোনটা তোমরা তৈরি করতে পারো বলো তো? এগুলা সব পাটের জিনিস। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে এখন পলিথিন ব্যাগ ব্যবহার করি, বাংলাদেশে একসময় আরো বেশি ছিল পলিথিন, নিষিদ্ধ করেছে, তারপরে একদম কমে গেছে। এখন আবার কিছু কিছু পলিথিন শুরু হয়েছে। এই পলিথিনটা কিন্তু আমাদের এই ব্যাগগুলা পরিবেশের জন্য খুব ক্ষতিকর, পলিথিনের ব্যাগ। কিন্তু এই পাটের ব্যাগ আমাদের পরিবেশ সম্মত, এটা আমাদের পরিবেশের তেমন ক্ষতি করে না। কিন্তু আমরা যে পলিথিন গুলো আছে, এগুলো পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তো ছবি দেখে বুঝতেছো পাটের কি কি দ্রব্য সামগ্রী তৈরি করা যায় পাট দিয়ে? জি স্যার। জি স্যার। এবং এই কথাটা কিন্তু আমি আগে বলেছিলাম, 32 কোটি মার্কিন ডলার আয় করছে 2009 এবং 2010 সালে। তার মানে আমি, জি, সুলভ মূল্য এবং পরিবেশ বান্ধব পাটের তৈরি পণ্য সামগ্রী ব্যবহার কিভাবে দেশের সীমানা পেরিয়ে বিদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব, এর পক্ষে যুক্তি দাও। তোমরা এটা নিজে নিজে ইমাজিন করে দেখবা যে আমরা পাট সামগ্রী আমাদের বিদেশে আরো রপ্তানি করতে পারি কি কিভাবে। এই জিনিসটা তোমরা নিজেরা একটু কল্পনা করবা এবং চেষ্টা করবা নিজে কিছু থিঙ্কিং করে যে নতুন কিছু বার করতে পারেনি কিনা উপায়। তারপরে আমাদের পাঠ্যপুস্তক এবং তোমাদের বিভিন্ন নোট গাইড টাইড যাই আছে ওগুলোর সাথে মিলাই দেখবা, কিন্তু আগে নিজেরা চিন্তা করে দেখবা। এটা অবশ্য যদি আমাদের ক্লাস থাকতো সেখানে হয়তো এই কাজটা আমি দিয়ে দিতাম চিন্তন দক্ষতার জন্য, বাড়ানোর জন্য আর কি। আমরা চলে যাব বস্ত্র শিল্প, এটা পাটের আরেকটা ধাপ। আমি পাঠ্যপুস্তক থেকে পড়ি, তোমরা এইখানের স্লাইডের দিকে খেয়াল করো। 1947 সালে এদেশে মাত্র 8টি বস্ত্রকল ছিল। বর্তমানে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, টাঙ্গাইল প্রভৃতি অঞ্চলে প্রচুর বস্ত্র ও সুতাকল রয়েছে। বাংলাদেশে তুলনামূলকভাবে কম মূলধন ও অধিক শ্রমিক ব্যবহার করে এই শিল্পের উৎপাদন বাড়ানো সম্ভব। শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে বস্ত্র শিল্পের প্রাধান্য ছিল। 2011 এবং 2012 অর্থ বছরে 172.08 মিলিয়ন কেজি সুতা এবং 56.54 মিলিয়ন মিটার কাপড় উৎপাদন হয়। এই টপিকস গুলো কিন্তু বিশেষ করে অবজেক্টিভ প্রশ্নে আসে। যেমন এখানে দেওয়া আছে 1947 সালে এই দেশের বস্ত্রকলের সংখ্যা ছিল কয়টি? 8টি। গুড। 8টি। এবং এই বস্ত্রকলের শিল্প অঞ্চলগুলোর দেওয়া আছে। তোমরা দেখো যে গোল চিহ্ন দেওয়া আছে।
ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, দেখতেছো? নোয়াখালী, জি স্যার, চট্টগ্রাম, টাঙ্গাইল। আরো আছে, যাই হোক, আমরা চলে গেলাম আরেক স্লাইডে। এইখানে যে টপিকটা সেটা এটাও মুখস্থ করতে হবে। পড়ো তো। বাংলাদেশ 2011 থেকে 2012 অর্থ বছরে 172.08 মিলিয়ন কেজি সুতা এবং 56.54 মিলিয়ন মিটার কাপড় উৎপাদন করে। পোশাক শিল্প। সাম্প্রতিককালে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত শতকের 80-র দশকে এই শিল্পের অগ্রযাত্রা শুরু হয়। অতি অল্প সময়ে এই শিল্পটি দেশের বৃহত্তর রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে। দেশে বর্তমান 3000-এরও অধিক পোশাক শিল্প ইউনিট রয়েছে। এতে প্রায় 40 লক্ষ শ্রমিক কাজ করে। বাংলাদেশে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলিতে পোশাক রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে। 2012-2013 অর্থবছরে মার্চ পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক খাত থেকে 8,090 মার্কিন ডলার আয় করেছে। এটা পড়ো তো, এই একজনে পড়ো। 20 শতকের 80 দশকে এই শিল্পের যাত্রা শুরু হয়। অতি অল্প সময়ে এই শিল্পটি দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে। বর্তমানে পোশাক শিল্প ইউনিট ও শ্রমিকের সংখ্যা কত? আমি কিন্তু 40 লক্ষ শ্রমিক। কত? 40 লক্ষ শ্রমিক। এখানে কত লেখা আছে? 40 লক্ষ, ঠিক আছে। 3000-এর অধিক পোশাক শিল্প আছে, মানে আর শ্রমিক হয়েছে 3 লক্ষ। ইয়াস, দুঃখিত, 40 লক্ষ। মনে থাকবে কথাটা? জি। স্যার, কোন কোন দেশে পোশাক রপ্তানি করা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলিতে পোশাক রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে। এবার কত আয় করে সেটা বলো। এটা বলো। 8,090 মার্কিন ডলার। গুড। এখানেও একটা চিন্তনের কাজ দেওয়া আছে, আমরা এই কাজটা অ্যাভয়েড করে যাই। তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে। বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন, এই বিষয়ে তোমার মতামত দাও। এখন কিন্তু বাংলাদেশের মানে বৈদেশিক মুদ্রার অন্যতম হচ্ছে এই পোশাক শিল্প এবং রেমিটেন্স, অর্থাৎ যে প্রবাসী লোক, এই দুইটা খাতেই কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা পাই। বাংলাদেশের এই যে অর্থনৈতিক যে চালিকা শক্তিটা সম্পূর্ণটাই এখন ডিপেন্ডেন্ট করতেছে আমাদের এই গার্মেন্টস শিল্প এবং এই রেমিটেন্স, অর্থাৎ প্রবাসীদের আয়। এই দুইটা খাত যদি আমাদের ধ্বংস হয় বা কোনো কারণবশত কোনো সমস্যা হয়, তাহলে আমাদের অর্থনীতিকে একটা হুমকির মুখে পড়বে। চিনি শিল্প, আমরা একটু চলে যাই। বাণিজ্যিকভাবে চিনির গুঁড়া তৈরি করা হয়। আমরা একটু এই চিনি শিল্পর লেখাটার সাথে একটু বাংলাদেশে প্রচুর আখের চাষ হয়। আখ থেকে চিনি ও গুড় তৈরি হয়। 1933 সালে নাটোরে গোপালপুরে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়। আমি আবার পড়ি, 1933 সালে নাটোরের গোপালপুরে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে 17টি চিনিকল আছে। আমাদের দেশের চাহিদা অনুযায়ী চিনি দেশে উৎপাদন হয় না, ফলে প্রতি বছর প্রচুর চিনি বিদেশ থেকে আমদানি করতে হয়। 2011-2012 অর্থ বছরে চিনি উৎপাদনের পরিমাণ ছিল 69.31 হাজার মেট্রিক টন। বাংলাদেশে প্রথম কখন কোথায় চিনিকল প্রতিষ্ঠিত হয় বলো, আমি কিন্তু বলে দিছি। স্যার, নাটোরের গোপালপুরে। নাটোরের গোপালপুরে 17টি চিনিকল প্রতিষ্ঠিত হয়।
হ্যাঁ, গুড। নিকলের সংখ্যা কত? স্যার 17টি। 17টি। বাংলাদেশের চাহিদা অনুযায়ী চিনির উৎপাদনের পরিমাণ কি পর্যাপ্ত? স্যার জি না, স্যার বিদেশ স্যার, থেকে আমদানি আমদানি করতে হয়। গুড, ধন্যবাদ। তোমরা এটা স্লাইডটা বড় একটু এবং মনে রাখার চেষ্টা করবে। এখন 2011 থেকে 2012 অর্থ বছরে আমাদের চিনি উৎপাদনের পরিমাণ ছিল 69.31 হাজার মেট্রিক টন। এখানেও একটা কাজ আছে, এটা তোমরা নিজেরাই চেষ্টা করবে। আমরা আরো কিছু স্লাইড কিন্তু আমাদের আছে। আসলে এই ক্লাসটা একটু বড়ই তোমাদের। আমি একটু নিজে খালি সারমর্মটা বলে যাই জাস্ট। আরো কিছু শিল্প আছে স্যার বাংলাদেশ। উত্তরগুলা বলি। হ্যাঁ স্যার উত্তরগুলা বলি। উত্তরগুলা বলতে? আচ্ছা ঠিক আছে, বলো তো। স্যার প্রথমটা হবে স্যার পোশাক শিল্প, সবার শেষেরটা। জি স্যার। ঘটনা স্যার আর স্যার এটা হবে আখ। আখ। স্যার শেষেরটা হবে আখ। এটা কোনটা হবে? 1 আর 2। 1 আর 2, তার মানে ক নাম্বার। কারেক্ট। জি স্যার, ক নাম্বার। আচ্ছা, আমরা একটু বাড়ির কাজের আগে আমরা একটু ইয়ার সাথে মিলিয়ে লিখি। আমাদের আরো কিছু শিল্প আছে কিন্তু, কাগজ শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, ওষুধ শিল্প, চামড়া শিল্প, চা শিল্প, তুলা, তামাক, চিংড়ি। এই হচ্ছে আমাদের এই আজকের টপিকের সাথে আমরা এতক্ষণ যতটুকু পড়েছি তার মধ্যে শুধুমাত্র পাট, বস্ত্র, পোশাক, চিনি আরো বাকি রয়ে গেছে। তো বাকিগুলো তোমরা নিজেরা একটু পড়ে নিও। বিশেষ করে যেমন কাগজ শিল্প, মানে প্রথম কোনো কিছু হলে এবং এটার উৎপাদন কি হয় এই জিনিসটা মনে রাখবা। বিশেষ করে যেমন পাট কাগজ 1953 সালে চন্দ্রকোনা কর্ণফুলী কল স্থাপিত হওয়ার মধ্য দিয়ে এই দেশে কাগজ শিল্পের যাত্রা শুরু হয়। অর্থাৎ এই দেশের কাগজ শিল্পের যাত্রা শুরু হয় কত সালে? 1953 সালে। এবং কোন কলটা স্থাপন করছিল ওই যে কাগজের? সেটা হচ্ছে চন্দ্রকোনা কর্ণফুলী কাগজ। আমরা কিন্তু এখনো যে কাগজ ব্যবহার করি, কর্ণফুলী কাগজ বিখ্যাত। জি স্যার। এবং কাগজ উৎপাদনের মধ্যে 2011-12 বছরের অর্থ বছরে কাগজ উৎপাদনের পরিমাণ ছিল 53.16 হাজার মেট্রিক টন। সার কিন্তু বাংলাদেশে তেমন একটা ইয়ে হয় না, তারপরও আমরা এখানে দেখি বাংলা কৃষি প্রধান বাংলাদেশ খাদ্য উৎপাদনে বৃদ্ধির লক্ষ্যে রাসায়নিক সার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। 1961 সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম প্রাকৃতিক গ্যাস ভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠিত হয়। মানে সার কারখানা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। 1961 সালে। এখন বাংলাদেশে এই দেশে 6টি ইউরিয়া, 1টি টিএসপি সার কারখানা চালু আছে। বর্তমানে 6টা ইউরিয়া সার এবং 1টা টিএসপি সারের কারখানা আছে। ইউরিয়া সার চিনো তো, যেটা সাবুদানার মতো সাদা, আর টিএসপি হচ্ছে অনেকটা মাটি কালারের মতো, যেটা আমাদের এলাকায় কবুতরের পায়খানার মতো যেটা দেখা যায়। সিমেন্ট শিল্প, পাকা ঘরবাড়ি, দালান কোঠা তথা শহর নির্মাণে প্রচুর সিমেন্টের প্রয়োজন হয়। চুনাপাথর ও প্রাকৃতিক গ্যাসের সমন্বয়ে সিমেন্ট উৎপাদন করা হয়। সিমেন্ট কিসের মাধ্যমে তৈরি করা হয়? চুনাপাথর এবং প্রাকৃতিক গ্যাসের সমন্বয়ে সিমেন্ট উৎপাদিত হয়। 1940 সালে ছাতক সিমেন্ট কারখানা স্থাপনের মাধ্যমে এই দেশে সিমেন্ট শিল্পের যাত্রা শুরু হয়। কত সালে যাত্রাটা শুরু হয় সিমেন্টের? জি, আবার বলো। হ্যালো,
জি স্যার। গুড। স্যার 1940 সালে। হ্যাঁ, বাংলাদেশের বড় ও মাঝারি আকারের 12টি সিমেন্ট কারখানা আছে। কয়টি সিমেন্ট কারখানা আছে? 12টি। ওষুধ শিল্প, যেটা এখন বর্তমানে বাংলাদেশে খুব ভালো আর কি। বাংলাদেশে বর্তমানে ওষুধ একটি সম্ভাবনা শিল্প হিসাবে বিবেচিত হচ্ছে। এক সময় আমাদের দেশে প্রচুর অর্থ খরচ করে বিদেশ থেকে ওষুধ আমদানি করা হতো। এখন সরকারি বেসরকারি উদ্যোগে বেশ কয়েকটি ওষুধ কোম্পানি তৈরি হয়েছে, যারা দেশের ওষুধ চাহিদা অনেকটাই পূরণ করেছে, একই সঙ্গে বিদেশে ওষুধ রপ্তানি করেছে। বাংলাদেশে রপ্তানিমুখী শিল্প হিসাবে ওষুধের সম্ভাবনার কথা অনেকেই এখন গুরুত্বের সঙ্গে ভাবছে। মানে ওষুধ শিল্পটা আমাদের দেশের জন্য আসলে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে বর্তমানে। চামড়া শিল্প, বাংলাদেশে প্রচুর গরু, ছাগল, মহিষ পালন করা হয়। এই দেশে বহু আগে থেকেই চামড়া ট্যানারি শিল্প গড়ে উঠেছে। জুতা ও ব্যাগ তৈরির চামড়া শিল্প জুড়ে নেই। এখন বাংলাদেশে কিছু সংখ্যক চামড়া শিল্প কারখানা তৈরি করা হয়েছে, যেগুলো দেশের গরু, ছাগল, মহিষের চামড়া থেকে জুতা, ব্যাগ, নানা উন্নত মানের জিনিস তৈরি হয়। আমি আরেকটাতে চলে যায়, চা শিল্প। বিশেষ করে চামড়া শিল্প থেকে কি তৈরি হয় মেয়েরা কিন্তু অনেক ভালো জানে আমার কাছ থেকেও। তারপরে স্যার চা শিল্প। জুতা ও ব্যাগ। জি, চা বাংলাদেশের অতি পুরাতন শিল্পের মধ্যে একটি। সিলেট অঞ্চলে প্রচুর চা উৎপাদিত হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়ে চায়ের চাষ হয়। চা পাতা প্রক্রিয়াকরণের মাধ্যমে তা পানের উপযোগী হয়। বাংলাদেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করে। এই চা বিদেশেও রপ্তানি করে। 2011-2012 অর্থ বছরে বাংলাদেশে 61.01 হাজার মেট্রিক টন চা উৎপাদিত হয়েছে। তুলা বাংলাদেশের একটি নতুন অর্থকরী ফসল। বাংলাদেশে বাণিজ্যিকভাবে তুলার চাষ শুরু হয়েছে। এই দেশের জলবায়ু এবং মৃত্তিকা তুলা চাষের উপযোগী, তবে চাহিদা অনুযায়ী উৎপাদন কম বলে এই প্রয়োজনীয় তুলনায় বেশিরভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। তুলা আমাদের আমদানি করতে হয়, অথচ এই তুলা আমরা নিজেরাই উৎপাদন করতে পারি। তামাক, বাংলাদেশের সব জায়গায় কিছু না কিছু তামাকের চাষ হয়। শীতকালে তামাকের চাষ হয়। উত্তরবঙ্গে তামাক চাষের জন্য প্রসিদ্ধ হলেও বর্তমানে পার্বত্য চট্টগ্রামে চাষ হচ্ছে। চিংড়ি, বাংলাদেশের অর্থনীতিতে চিংড়ি মাছের গুরুত্ব অপরিসীম। বর্তমানে বাংলাদেশের চিংড়ির অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য, তাই চিংড়িকে বাংলাদেশের সাদা সোনা বলা হয় বা হোয়াইট গোল্ড। চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয় আর কি। 2014-2015 অর্থ বছরে খামার থেকে চিংড়ি মাছের উৎপাদন ছিল 2.27 লক্ষ মেট্রিক টন। এ হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের একদম মূল থিম, বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। আমরা আশা করি পারব। এবং শেষ ডায়লগ, ধন্যবাদ, দেশি পণ্য কিনে হয় ধন্য। আমরা অবশ্যই দেশি জিনিস, আমাদের দেশ সমৃদ্ধ হবে।